আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান স্টুডিও ক্লিনিকে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইলহাম ইমাম, আবাসিক চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের আজকের বিষয় হৃদরোগের বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান, সহযোগী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। স্যার, তাহলে আমরা সরাসরি অনুষ্ঠানে চলে আসি। আমাদের আজকের বিষয় হলো হৃদরোগ নিয়ে বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার। স্যার, আপনি হৃদরোগ বিশেষজ্ঞ, আপনাদের কাছে সচরাচর হৃদযন্ত্রের কী ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসেন? আসলে হৃদরোগ আমরা যে আমাদের ওয়ার্ড প্র্যাকটিস এবং যে আমাদের দৈনন্দিন যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, সেখানে হৃদরোগ বলতে আমরা যেটা দুটাকে মানে সবচেয়ে বেশি দেখে থাকি, একটা হলো যে আমাদের হার্ট অ্যাটাক বা যেটা আমরা বলি যে অ্যাকুইট করোনারি সিনড্রোম, আরেকটা হচ্ছে আমাদের হার্ট ফেলিউর, যেটা শ্বাসকষ্ট নিয়ে আসে। একটা আসে বেশিরভাগ বুকে ব্যথা নিয়ে, আর যেটা হার্ট ফেলিউর সেটা বেশি আসে শ্বাসকষ্ট নিয়ে। এই দুই ধরনের হৃদরোগেই বেশি দেখা যায়। এছাড়া আরও অনেক ধরনের হৃদরোগ আছে, যেমন জন্মগত ত্রুটি, হৃদস্পন্দন অনিয়মিত, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, আরও অনেক আছে, কিন্তু এই দুই ধরনের হৃদরোগই সবচেয়ে বেশি দেখা যায়। ধন্যবাদ। স্যার, হার্ট অ্যাটাক এটা খুব বেশি প্রচলিত একটি টার্ম। হার্ট অ্যাটাকের রোগী কী ধরনের উপসর্গগুলো নিয়ে আপনাদের কাছে আসে? হ্যাঁ, হার্ট অ্যাটাক বলতে প্রথমে আমরা যেটা বুঝি যে আমাদের হার্টের কিছু রক্তনালী আছে, এবং আমাদের যে হৃদযন্ত্র সেটার পুষ্টির দরকার হয়, সেই পুষ্টিটাই রক্তনালীর মাধ্যমে আসে। তো রক্তনালী কোনো কারণে যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন যে উপসর্গগুলো হয় সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। তো এটার প্রধান একটা উপসর্গ হলো যে আমাদের বুকে ব্যথা। এই বুকে ব্যথাটা সাধারণত একদম আমাদের বুকের মাঝ বরাবর হয়, এবং এটা যদি আমরা দ্রুত হাঁটাচলা করি বা একটু পরিশ্রম করি, তখন একটু বুকে চাপ লাগে। এই ব্যথার সাথে আমাদের ঘামও দিতে পারে, বমি হতে পারে, অনেক সময় ব্যথাটা হাতের দিকেও আসে। এটা এক ধরনের লক্ষণ। আবার এই হার্ট অ্যাটাক নিয়ে কিন্তু রুগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি আমরা সাডেন কার্ডিয়াক ডেথ বলি, হাসপাতালে আসার আগে মৃত্যু হতে পারে। এছাড়াও এই হার্ট অ্যাটাক কিন্তু আপনার এরিথমিয়া বা মানে অনিয়ন্ত্রিত যেটা হৃদস্পন্দন, সেটা নিয়েও আপনার প্রকাশ করতে পারে। তো এই মোটামুটি হার্ট অ্যাটাকে কিছু জিনিস নিয়ে আমাদের অনেক সময় হার্ট অ্যাটাকের সাথে হার্ট ফেলিউর একই সাথেও আপনার রুগী নিয়ে আসতে পারে। ধন্যবাদ। স্যার, তাহলে একটু যদি বুঝিয়ে বলতেন, অ্যাটাক জিনিসটা কি আর ফেলিওর জিনিসটা কি? হ্যাঁ, হার্ট অ্যাটাক হলো যখন আমার হঠাৎ করে আমার হৃদযন্ত্রের যে রক্তনালী আছে, বড় বড় রক্তনালী, এটা কোনোটা হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায়, এবং হার্টের যেই মাসেলে এই রক্তনালীটা যে সাপ্লাই দিচ্ছিল, সেই রক্ত প্রবাহ যখন বন্ধ হয়ে যায়, তখন ওই হার্টের মাসেলগুলো মরতে শুরু করলে যে প্রকাশটা, সেটা হলো যে হার্ট অ্যাটাক। আর যখন আমাদের হার্টের মাসেল সেটা সঠিকভাবে কাজ করে না, আপনার ফেলিউর তো বুঝেন, যার উপর যে অর্পিত কাজ সেটা যখন সে করতে পারে না, সেটাই ফেলিউর। তো হার্টের উপর আমাদের অর্পিত কাজ কি? এটা আমাদের অর্পিত কাজ হচ্ছে যে সারা শরীরে রক্ত সঞ্চালন করা। সেই কাজটা যখন হার্ট করতে পারে না বা আমাদের হৃদযন্ত্র করতে পারে না, সেটাকে আমরা হৃদযন্ত্রের অকার্যকারিতা বা হার্ট ফেলিউর বলি। এটা অনেক কারণ হতে পারে, তার মধ্যে একটা অ্যাটাক হলো যে আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক। এটার অনেক কারণ আছে, যেমন মায়োকার্ডাইটিস। এখন গতকালও আমি একটা মায়োকার্ডাইটিস পেয়েছি, হঠাৎ করে হার্টের পুরা মাসেলের মধ্যে যখন প্রদাহ হয়, কোনো কারণে যদি ভালভের সমস্যা থাকে। অনেক সময় আমরা জানি যে জন্মগত হৃদরোগ থাকে, আমাদের অনেক সময় আমরা যেটা বলি, ওরা বলে যে আমার হার্টের মধ্যে, ডাক্তার বলেছে একটা ফুটা আছে। সেরকম রোগ থাকলেও কিন্তু অনেক সময় হার্ট তার যে কাজটা সেটা করতে পারে না। তো হৃদযন্ত্রের অকার্যকারিতার অনেকগুলো কারণ আছে। তো যে কোনো কারণে হৃদযন্ত্র যখন তার সঠিক কাজ, তার উপর যে কাজটা দেওয়া আছে সারা শরীরে রক্ত সঞ্চালন করা, সেটা করতে পারে না, তখনই সেটাকে আমরা হার্ট ফেলিউর বলি। দর্শক মণ্ডলী, তাহলে স্যার আমাদেরকে দুটো টার্মের সাথে পরিচয় করিয়ে দিলেন, হার্ট ফেলিয়ার অ্যান্ড হার্ট অ্যাটাক। আমাদের আগে জানতে হবে হার্ট বস্তুটি আসলে কি। এটি আসলে আর কিছুই না, আপনার ঘরকে যদি আপনি একটি হার্ট হিসেবে চিন্তা করেন, তাহলে হার্টটা সেটাই। এটিতে 4টি রুম, কক্ষ বা চেম্বার আছে। এই চেম্বারগুলো স্যার যেটা বললেন যে মাসকুলার ওয়াল আছে, মাসেলের তৈরি ওয়াল আছে। এই ওয়ালগুলো আপনাকে কার্যকারিতা কমে যেতে পারে। এখন এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য কিছু দরজা আছে, সেগুলোর নাম হলো ভালভ। সেই ভালভগুলোর কার্যকারিতা কমে যেতে পারে। এই ওয়াল এবং ভালভ ছাড়াও আরেকটি বিষয় আছে,
যে বিষয়টির কারণে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড 24 ঘন্টা সমানেই চলছে। আমরা ঘুমিয়ে পড়লেও আমাদের হার্ট কিন্তু ঘুমাচ্ছে না। সেটি হলো আমাদের কন্ডাকশন সিস্টেম। স্যার যেটি বললেন অ্যারিথমিয়া। তাহলে ইন এ নাটশেল এই তিনটি বিষয় নিয়ে আসলে হার্টের অসুখ বা যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পায়। চলুন তাহলে আমরা জেনে আসি বয়সের তারতম্যের সাথে এই হার্টের গঠন বা অসুখের লক্ষণগুলো কি ধরনের হতে পারে। হ্যাঁ, স্যার, ধন্যবাদ। আমি বয়সের প্রথমে বলেছি যে হার্টের যে আমরা হৃদরোগ যেটা বলি, হার্টের যে কোনো রোগকে আমরা হৃদরোগ বলি। হৃদরোগ প্রধানত যদি আমি মোদ্দা কথায় ধরি এটা দুটো, একটা হলো জন্মগত হৃদরোগ আর একটা হলো জন্মের পরে যেটা অ্যাকোয়ার্ড আমরা অর্জন করি। তো জন্মগত হৃদরোগের মধ্যে অনেকগুলো আছে, আপনি নিজে একজন পেডিয়াট্রিশিয়ান জানেন যে আমরা যেটা বলি যেটা স্ট্রাকচারাল অনেক সময় আমাদের ত্রুটি থাকে, যেটা হলো যে কোনো কারণে আমার একটা হার্টে ফুটো থাকতে পারে, ভালভের সমস্যা থাকতে পারে। তো মানে সেটা হার্টটি স্যার তৈরির সময়ই কোনো তার সমস্যা তার হয়েছে। স্ট্রাকচারাল যে আপনারা জানেন হার্টে যে আমাদের হার্ট এমন একটা অর্গান যেটা আমাদের যখন মাতৃগর্ভে আমাদের ফিটাস থাকে তার 4 সপ্তাহ থেকে কিন্তু এটা ডেভেলপ শুরু হয় এবং 8 সপ্তাহ থেকে এটা একটা ভাস্কুলার টিউবের মতো আপনার স্পন্দন শুরু হয় এবং আমাদের মৃত্যুর আগেই কিন্তু এটা বন্ধ হয়। তো ফার্স্ট টু স্টার্ট, লাস্ট টু স্টপ। Last to stop। তো এটা এই যে একটা প্রথম একটা টিউব থাকে সেটা বিভিন্নভাবে ফোল্ডিং, অনেকগুলা এটার মধ্যে ম্যাচুরেশন ফ্যাক্টর মিলে আলটিমেটলি আমরা যে হার্টের যে জটিল গঠনটা সেটা কিন্তু ঘটিত হয়। এই পুরা প্রক্রিয়ার মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটি হয় তখনই কিন্তু হৃদযন্ত্রের যেটা জন্মগত ত্রুটি হয়। ত্রুটি। তো সেটা অনেক ধরনের হতে পারে, যেমন ভালভে, যেমন বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, এটা সবচেয়ে আপনার বেশি জন্মগত ত্রুটি। এটা প্রথম সবচেয়ে বোঝা common। যায় না। জন্মগত হৃদরোগ মানে যে আপনার জন্মের পরপর প্রকাশ পাবে তা না, অনেকগুলো অনেক লেটে গিয়েও প্রেজেন্ট করতে পারে, কিন্তু যে ত্রুটিটা জন্ম থেকেই আছে সেটা হলো সেটিই হলো জন্মগত ত্রুটি। জি। যেমন একটা যে আছে যে আমরা বলি যে হার্টের যে আপনার 4টা চেম্বার বললেন, এটার মধ্যে আবার পৃথকই কিছু দেওয়াল আছে। সেই দেওয়ালের মধ্যে কোনো কারণে যদি দেওয়ালটা ক্লোজ না হয় তখন সেখানে একটা ছিদ্র থেকে যায়, সেটা আমরা যেমন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলি, এগুলাতে ইয়ে হতে পারে। আবার যে কন্ডাকশন সিস্টেম বললেন, এখানে অনেক সময় আপনার দেখা যাচ্ছে যে একদম পুরোপুরি আপনার গঠন হয় না, তখন সেখানে তার সেরকম আমরা যেমন তার অনেক সময় হার্ট রেটটা অনেক কম থাকে, আমরা যেটাকে কনজেনিটাল হার্ট ব্লক বলি। তো এইভাবে মোট কথা এক হচ্ছে যে যখন প্রকাশটা যেটা জন্মের পর দেখা যাচ্ছে, যেমন কিছু আছে যে আমাদের একদিকে থাকে অক্সিজেনযুক্ত রক্ত, আরেকদিকে থাকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তো অনেক সময় দেখা যায় যে যদি আমার বিভাজনটা ঠিকভাবে না হয়, আমার এই দুইটার মিক্সচার হয়। তা জন্মের পরপরই যদি এরকম হয় দেখবেন যে বাচ্চা নীল হয়ে যায়, অথবা কাঁদলে নীল হয়ে যাচ্ছে, অথবা বাচ্চার হার্ট যেহেতু সঠিকভাবে কাজ করতেছে না, তার লাংসে পানি জমতেছে, পানি জমলে তার নিউমোনিয়া বা সেটা শ্বাসকষ্ট বেশি হচ্ছে, পায়ে পানি চলে আসতেছে, এটা হচ্ছে জন্মগত হৃদরোগ। আর অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ যেটা, সেটা আসলে অনেক ধরনের। একটা হচ্ছে যে 5 to 15 ইয়ার বা 5 থেকে 15 বছরের মধ্যে, যেটা আমাদের এই উপমহাদেশে বা লো সোশ্যাল ইকোনমিক কন্ডিশনে যেটা বাতজ্বর। আপনারা জানেন যে একটা স্ট্রেপ্টোকক্কাল যেটা একটা স্কিনে একটা ডিজিজ, যেটার সাথে আমাদের হলে আমাদের এই বাতজ্বর হয়, সেটাতে আমাদের সেখানে কিছু ইমিউন সিস্টেমের কিছু সমস্যার জন্য আমাদের হার্টের ভালভগুলো ক্ষয় হয়, এটাকে বলি আমরা বাতজ্বর। যেটা এই যে গলা ব্যথা হয়, আমাদের জয়েন্টে পেইন হয়, এটাকে বলে বাতজ্বর। সেই বাতজ্বরের জন্য যে হৃদরোগ হচ্ছে সেটাকে যে বলি আমরা বাতজ্বরজনিত হৃদরোগ। সেখানে সাধারণত হার্টের স্যার আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনার সমস্যাটি বলুন। হার্টের সমস্যা, বুকে হালকা ব্যথা অনুভব হতো। এখন আমি ডাক্তারের পরামর্শ না আসলে ডাক্তার বলছেন যে আমার বাম নিলাইটা নাকি একটু বড় হয়ে গেছে আর কি। এখন এটার প্রতিকার কি বা চিকিৎসা, স্যার আপনি বুঝতে এবং পেরেছেন? এটা কি ধরনের সমস্যা ছিল? আপনার বাম কি বড় হয়ে গেছে এটা ঠিক বুঝতে পারি নাই। মানে আপনার বাম হার্ট বড় হয়ে গেছে এরকম বলছে আপনাকে? আপনার কি বাম হার্ট বড় হয়ে গেছে এরকম কিছু বলছে? হ্যাঁ, এটা তো বলছে। আচ্ছা, শুধু যাই হোক, উনি 50 যেহেতু বললে আসলে বুকে ব্যথা, তো বুকে ব্যথা যেটা হার্ট বড় হয়ে গেছে বলতেছে, সেটা যেটা হতে পারে যার প্রেশারের জন্য, অতিরিক্ত চাপের জন্য বড় হয়ে যেতে পারে, সেটা বলতে পারে। আর বুকে ব্যথাটা আসলে অনেক কারণে হয়। বুকে ব্যথা মানে যে হার্টের ব্যথা তা না, এখানে যেমন টেনশন করলেও বুকে ব্যথা হয়, আবার এখানে কোনো মাসেলের সমস্যা হলেও বুকে ব্যথা হয়। অনেক সময় আমাদের ইফিকেস্টিক বার্নিং বলি, আমাদের যদি জার্ট থাকে যেটা আমাদের পাকস্থলীর জিনিসগুলো একটু উপরে উঠে যায়, সেটা হলো আমাদের এই নিচ পেটের মানে আমাদের চেস্টের নিচে এবং পেটের উপরে জলে, সেটাও আমাদের বুকে ব্যথা। আবার এখানে আমার যদি প্লুরাইটিস হয়, আমাদের এখানে অনেক কিছু আছে, নিউমোনিয়া হলে আমার বুকে ব্যথা হয়,
মাসকুলোস্কেলেটাল পেইন বলি, আমার মাসেল স্কেলেটার মানে আমার এখানে যে বোন আছে সেখানে সমস্যা হলে বুকে ব্যথা হয়, তাহলে দেখতে হবে আসলে আমার এটা হার্টের কারণ আছে কিনা। সেটা দেখতে হলে আমি আগেই বলেছি যে বুকে ব্যথার কিছু ধরন আছে। এখানে আমরা 3টা জিনিস বেশিরভাগ করি, যে বুকে ব্যথাটা আমার মাঝ বরাবর হচ্ছে এবং যেটা আমার পরিশ্রম করলে বাড়তেছে এবং আমি যখন রেস্ট নিচ্ছি অথবা নাইট্রোগ্লিসারিন ইউজ করতেছি কমে যাচ্ছে, সেটা মোর লাইকলি, কোনো কিছুই তো আসলে অ্যাবসোলিউট না, যে মোস্ট লাইকলি যেটা বা বেশি যেটা হার্টের বা হৃৎপিণ্ডের রক্তনালীর বন্ধজনিত সমস্যার জন্য বুকে ব্যথা এটা মনে হতে পারে। তো আসলে ওনার পুরো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে না, হিস্ট্রি আসলে আর অনেক আর নিতে নিতে হবে। হবে। হ্যাঁ, তো যেটা মনে হচ্ছে এটা কী ধরনের বুকে, উনি শুধু বলছেন বুকে ব্যথা। তো বুকে ব্যথা মানে যে এটা হার্ট অ্যাটাকের ব্যথা বা আমরা যেটা বলি সবগুলো যে হার্ট অ্যাটাক তা না, আবার ক্রনিক করোনারি সিনড্রোম আছে, অনেকের একটা ফিক্সড ব্লক থাকে, তার জন্য বুকে ব্যথা হয়। সেটা ঠিক হয়তোবা হার্টের ওনার একটা ইসিজি করা হয়েছে, সেটা থেকে হয়তোবা বলা হয়েছে যে হার্ট বড় হয়ে হার্ট গেছে। একদিকে বড় হয়ে গেছে। এটা হ্যাঁ। আসলে খুবই আনলাইকলি, আমরা এই ধরনের টার্ম তো সচরাচর ইউজ করি না। আচ্ছা, যাই হোক, স্যার আমরা ছিলাম আসলে বয়স ভেদে হার্টের যে সমস্যাগুলো সেগুলো। হ্যাঁ, সেটা বলতেছিলাম যে আমাদের 5 থেকে 15 বছরে আমাদের এখানে যেটা হয় বাত জ্বর হয়, বাত জ্বরজনিত হৃদরোগ হয়। বাতজনিত হৃদরোগ যেটা হলে সেটাতে বেশিরভাগ হয় আমাদের হৃদযন্ত্রে, প্রথমে যেটা বোঝা যায় না, প্রথমে সে একটা হৃদযন্ত্রের অনিয়মিত, যেটা আমরা এট্রিয়াল ফিব্রিলেশন বলি, একটা বুক ধরফর করে নিয়ে আসে, বেশি হলে তার বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, এটা একটা প্রেজেন্টেশন। আর যাদের আমাদের সাধারণত এখানে আরেকটা জিনিস হলো যে আপনার মেল ফিমেল ডিফারেন্স, যেটা আমরা বললাম যে হার্ট অ্যাটাক বা আমাদের যেটা মেইনলি বেশি কনসার্ন যে আমাদের হৃদরোগের রক্তনালীর রোগ, সেটা কিন্তু আপ টু মেনোপজ মানে মাসিক বন্ধ হওয়া পর্যন্ত মেয়েদের অনেক কম হয়, অলমোস্ট অনেক কম হয়, কিন্তু পুরুষদের বেশি হয়। তো এর আফটার 40 যেটা হচ্ছে যে ইসকেমিক হার্ট ডিজিজ যেটা বলি, যেটা আপনার হৃদরোগের রক্তনালী বন্ধ হয়, সেটা আবার দেখা যায় যে যাদের আবার এটার সাথে অন্যান্য রিস্ক ফ্যাক্টর থাকতে হবে। কারো যদি প্রেশার থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, কেউ যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, ওবেসিটি থাকে, কুঅভ্যাস থাকে, ধূমপান করে, অ্যালকোহল পান করে, তাদের হঠাৎ যদি বুকে ব্যথা হয়, সেটা কিন্তু মোস্ট লাইকলি যেটা একটা বেশি সম্ভাবনা যেটা তার রক্তনালী বন্ধ হয়ে বা হার্ট অ্যাটাক হয়ে হচ্ছে। তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার ধরুন একজন ফিমেলের যে একদম হবে না তা না, সে যদি ডায়াবেটিস থাকে, তার যদি স্থূলতা থাকে, তারও হতে পারে। তাইলে এই সময় বুকে ব্যথা থাকলে তাকে কিন্তু একটা চিন্তা করতে হবে। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে সমস্যাটা বলুন। ম্যাডাম, আমার নাম ফয়েজ আহমেদ, আমার বাড়ি পটুয়াখালী 10 মিনা উপজেলায়। আমি একজন হার্টের পেশেন্ট এবং 15 দিন আগে আমি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলাম। তো সেখান থেকে আমাকে যে ঔষধগুলো দেওয়া হয়েছে সেই ঔষধগুলো আমি আপাতত খেয়ে যাচ্ছি এবং 1 মাস পরে আমাকে দেখা করার জন্য বলেছিলেন। এখন স্যার বুকে একটু ভারী ভারী লাগতেছে আর কি, ওষুধগুলো আমি খেয়ে যাচ্ছি, তবে বুকে একটু ভারী ভারী অনুভব যেটা দেখে মনে হচ্ছে যে আপনার একটা হার্ট অ্যাটাক, মানে শ্বাসকষ্ট নাই খুব একটা, কিন্তু বুকটা একটু ভার ভার মনে হচ্ছে। এটাকে একটু আপনি জোরে হাঁটলে কোনো বুকটা ভার ভার লাগে না, বসে থাকলেও লাগে? হ্যাঁ, জোরে জোরে হাঁটলে বা সিঁড়ি বাইলে, যেমন আবার 2 দাঁড়ায় 3 থাকলে উঠতে গেলে আমাকে আবার একটু কি যদি আপনি বিশ্রাম নেন তখন কি ঠিক হয়ে যায়? জি স্যার। আচ্ছা, আপনার কি নাইট্রোগ্লিসারিন মানে নিডোকার্ড বা অ্যানরিল বা ট্রোসার এই জাতীয় কোনো ওষুধ দেওয়া হয়েছে? 2.6 বা কোনো স্প্রে দেওয়া হয়েছে জিহ্বার নিচে দেওয়ার জন্য? ক্লিয়ার বোঝা যাচ্ছে স্যার, প্লিজ। হ্যাঁ, জিহ্বার নিচে দেওয়ার জন্য কোনো স্প্রে দেওয়া হয়েছে আপনাকে, নাইট্রোগ্লিসারিন বা নিডোকার্ড স্প্রে বা অ্যানরিল স্প্রে? বা স্প্রে দেওয়া হয়নি স্যার, 4টা টেস্ট দিয়েছিলেন ব্লাডের, ওই 4টা টেস্ট করেছিলাম ওখানে। না না, হ্যাঁ, আপনার যেটা দেখে মনে হচ্ছে যে আপনার তো একটা হার্ট অ্যাটাক হয়েছিল, এখনও পুরোপুরি আপনার ওষুধটা একটু বাড়ায় নিলে আর কিছু যে স্প্রে আছে আপনার জিহ্বার নিচে নিলে ব্যথাটা কমে যাবে। আর নিডোকার্ড রিটার্ড নামে বা নাইট্রোগ্লিসারিন নামে একটা ট্যাবলেট যদি নেন, সেক্ষেত্রে ব্যথাটা কমে যাওয়ার সম্ভাবনা বেশি। সবচেয়ে বেশি আপনি একজন নিকটবর্তী একজন মেডিসিন অথবা কার্ডিওলজিস্ট দেখাই নেন, কারণ এটা বুকের ব্যথাটা আসলে হেলাফেলা করার বিষয় না। ধন্যবাদ স্যার, আশা করি আমাদের দর্শক তার উত্তর পেয়ে গেছেন। স্যার, আমরা ছিলাম হৃদরোগের ঝুঁকিগুলো নিয়ে আপনি বলছিলেন, স্মোকিং, ওবেসিটি, ডায়াবেটিস, হাই প্রেশার। এই ব্যাপারে স্যার হৃদরোগ যাতে আমাদের না হয় বা প্রতিরোধ করার জন্য কি কোনো পরামর্শ আছে? অবশ্যই পরামর্শ আছে। আসলে এই যে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেস যেটার জন্য হৃদরোগ হয়, যে আমি বললাম যে রক্তনালী
বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ আমাদের ফার্স্ট ডিকেড মানে 10 বছরের পর থেকে কিন্তু আমাদের রক্তনালীতে চর্বি জমা শুরু হয়। চর্বি জমা শুরু হয় এবং এই যে আমাদের একটা হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্ট ফেলিউর হচ্ছে, এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা দশকের পর দশকের ব্যাপার। তো আমরা যদি এই পুরো প্রক্রিয়াটাকে বন্ধ করে দিতে পারি, তাহলে আমাদের এই হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর, এবং হার্ট ফেলিউরে আমাদের দেশে অন্যতম কারণই হচ্ছে হার্ট অ্যাটাক। তা আমরা কিন্তু দুইটাকে মোস্ট প্রিভ্যালেন্ট বা যে সবচেয়ে বেশি যে দুটা রোগ, দুটোকে আমরা প্রিভেন্ট করতে পারি। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমাদের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে। আমরা আসলে কতটুক পরিশ্রম, আমরা আসলে এখন সবাই কায়িক পরিশ্রম খুব কম করি। আমার শরীরে কতটুক চর্বি জমবে, কতটুকু অ্যাথেরোস্ক্লেরোটিক হবে, সেটা নির্ভর করবে আমি কতটা খাচ্ছি আর কতটা পরিশ্রম করছি। অনেকটা আপনার বেতনের মতো, আপনি কত টাকা বেতন পাচ্ছেন আর কত টাকা খরচ করছেন। আপনি 2 লাখ টাকা বেতন পাচ্ছেন, 30,000 টাকা খরচ হচ্ছেন, বাকিটা আপনার ব্যাংকে বা যে কোথাও জমাতে হবে। সেম আপনি 1800 কিলোক্যালোরির বেশি প্রতিদিন পরিশ্রম করেন না, বা 1600, আমাদের তো মেইনলি বসা কাজই। তো দেখা যাচ্ছে বাকিটা কিন্তু চর্বি হিসাবে আমার শরীরে জমে, এবং এটা রক্তনালীতে ভিসেরাল ফ্যাট বলি আমরা। একটা হলো আমাদের সাবকিউটেনিয়াস ফ্যাট, আর একটা হলো ভিসেরাল ফ্যাট। তো এই ভিসেরাল ফ্যাটটা কিন্তু খুব খারাপ, যেটা আমাদের রক্তনালী, লিভারে জমতেছে, ফ্যাটি লিভার হচ্ছে, এগুলোতে জমতে থাকে। তাইলে আমি সেই ধরনের খাবার খাবো যেটাতে আমার ক্যালোরি কম, যেমন শাকসবজি। শাকসবজিতে আবার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিশেষ করে সবুজ শাকসবজি। কার্বে কিন্তু, বিশেষ করে কার্বোহাইড্রেট বা শর্করাতে কিন্তু অনেক শক্তি, আপনারা জানেন। তাহলে আমাদের কার্বোহাইড্রেটগুলো কম খেতে হবে। ভাত, আলু, রিফাইন্ড কার্বোহাইড্রেট আরও খারাপ, সেগুলো কম খেতে হবে। তেল কম ইউজ করতে হবে, যে কোনো ধরনের তেলই হোক। এখন কিছু মিসকনসেপশন ডেভেলপ করেছে যে অলিভ অয়েল, হ্যাঁ অলিভ অয়েলে কিছু উপকারী গুণ আছে, কিন্তু বেশি দিলে সব কিছুই খারাপ। তাহলে যে কোনো তেল আমাদেরকে রান্নার সময় কম ইউজ করতে হবে। ফল খেতে হবে প্রচুর, অন্তত 3 to 6 সার্ভিংস প্রতিদিন 3 থেকে 6 বার যদি ফল খাই, আমাদের হৃদরোগের ঝুঁকি কিন্তু অনেকগুলো কমে যায়। এগুলো নিয়ে কিন্তু অনেক স্টাডি আছে। তো খাদ্যের ব্যাপারে বললে অনেক কথা বলা হয়। বাদাম আছে, বাদাম খুব ভালো, এটা তো অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো বেরি যেগুলা, সেগুলা ব্লুবেরি, ব্ল্যাকবেরি, এগুলা সবগুলোই খুব ভালো খাবার। যে লো ক্যালোরি ডায়েট যেগুলো, যেমন শশা খুব লো ক্যালোরি, মুড়ি খুব লো ক্যালোরি। তা আমরা খাওয়া কমাতে হবে না, খাওয়ার আইটেম চেঞ্জ করতে হবে। এটা গেল খাবার ব্যাপারটা। 2 ব্যাপারটা হলো যে ব্যায়াম। আমরা এখন, আপনাকে যতক্ষণই থাকেন আপনি অ্যাক্টিভ থাকতে হবে। ধরেন আপনি অফিসে গেলেন, আপনাকে ধরেন আপনার কেউ চাটা এনে দেয়, আপনি নিজে গিয়ে চাটা নিয়ে আসেন, বা উঠে আরেকজন কলিগকে টেক্সট না করে আপনি নিজে গিয়ে। আরেকটা হলো স্যার, এখন খুব বেশি লিফট ইউজ করা হয়। হ্যাঁ, লিফট ইউজ করে, তবে না, লিফট ইউজ করা হচ্ছে আসলে সিঁড়ি দিয়ে উঠাটা একটা বয়সে, কিন্তু এটা আবার হার্মফুল টু দ্য জয়েন্টস, মানে ইয়ার জন্য। সেটা সিঁড়ি বাওয়াটা আমি খুব বেশি অ্যাডভাইস করবো না, কারণ সিঁড়ি বাওয়াটা মানে আমাদের বিশেষ করে কোমর, হাঁটু, এগুলোর জন্য কিন্তু ভালো না। তবে সিঁড়ি বাইলে ভালো, আমার কিছু কায়িক পরিশ্রম হলো, এটা একটা লিফট না ইউজ করলে, মানে যদি করতে পারি ভালো। তো বেশি এজ হয়ে গেলে এটা না করাই ভালো। তাই যেটা হলো যে আমরা সবসময় একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো এবং বসে থাকার। আর 2 নম্বর হলো যে অবশ্যই আমাদের WHO এবং অ্যাকর্ডিং সব গাইডলাইন, যে ইউরোপিয়ান গাইডলাইন বলেন, সব গাইডলাইনে বলা আছে অন্তত প্রতিদিন 30 থেকে 45 মিনিট জোরে জোরে হাঁটতে হবে, যেটা জগিং বলি আমরা। শ্বাস প্রশ্বাস বাড়তে হবে, নাড়ির গতি বাড়তে হবে, এবং সপ্তাহে মিনিমাম 5 দিন, 2 দিন আপনি রেস্ট করতে হবে। তার মানে আপনার 30 মিনিট 5 দিন 150 মিনিট যদি করি, এটাই আমার সুস্থ থাকার জন্য আমাকে এনাফ। তারপর হচ্ছে যে আরেকটা হলো যে আমাদের একটা, জানেন যে আমাদের সার্কেডিয়ান রিদম আছে, সময়ের কাজ সময় করা। আমি যে সময়ে খাবো, প্রতিদিন একই সময় লাঞ্চ করব, একই সময়ে আমি ডিনারটা করব, আর একসাথে বেশি না খাওয়া, খাবারটাকে স্প্লিট করে ফেলা, যে আমি মাঝে মাঝে স্ন্যাক খাবো, এবং একসাথে হঠাৎ করে যেটা খেলে হয় আমাদের পুরা মেটাবলিক সিস্টেমের উপর একটা চাপ পড়ে, এবং এটা কিন্তু আমাদের ওই যে আলটিমেটলি এখন একটা বড় রোগ হচ্ছে যে আপনার, এখন কিন্তু বলা হচ্ছে যে হার্টের ডিজিজটা এক না, এখন কিন্তু টার্ম চেঞ্জ হয়ে গেছে। এখন বলা হচ্ছে যে কিডনি, আমার হার্ট এবং আমার যে পুরো শরীরের মেটাবলিজম, সবগুলা কিন্তু একসাথে একটা রিলেটেড। এখন আপনি ভবিষ্যতে চলবেন CRM, কার্ডিও রেনাল মেটাবলিক ডিসঅর্ডার, এটা এখন মানে বাইরে, মানে এটা এখন এস্টাবলিশ, যেগুলো সব একটার সাথে একটা সম্পর্ক। তাহলে আমাকে হঠাৎ করে বেশি খাওয়া যাবে না, অল্প অল্প করে খেতে হবে। আরেকটা হলো যে ব্যায়াম, যেটা হচ্ছে ব্যায়ামের কথাটা বললাম। আরেকটা হচ্ছে কুঅভ্যাস ত্যাগ করতে হবে, যে অনেকে আপনি দেখেন যে ধূমপান করেন, অনেকে অন্য জাতীয়, এখন যেমন ইয়াবা কিন্তু খুব দ্রুত অ্যাথেরোস্ক্লেরোসিস করে, যেটাকে আমরা বলতেছি। আর এটা হচ্ছে যে আপনার হার্টের মাসেল দুর্বল করে ফেলে। তাহলে এই ধরনের যাদের অভ্যাস আছে সেগুলো পরিত্যাগ করতে হবে। আর একটা হচ্ছে পরিমাণ মতো ঘুম।
আপনি 8 থেকে 9 ঘন্টা 10 ঘন্টা যদি আপনি ঘুমান, আপনার শরীরের সবগুলো সিস্টেম ঠিক থাকে এবং এটা আপনাদের হিলিং প্রসেস। তো যারা বলতেছে যে কম ঘুমায়, তাদের কিন্তু বলে যে ওভারঅল যে তাদের যে বেঁচে থাকার যে সময় সেটা কিন্তু কমে আসে, এটা পরীক্ষিত। তাহলে পর্যাপ্ত ঘুমাইতে হবে। আরেকটা হলো স্ট্রেস। আপনি যদি প্রচুর স্ট্রেস নেন, আপনার অনেকগুলো স্ট্রেস হরমোন রিলিজ হয়, এগুলো আমাদের শরীরে ক্ষতি করে। তাহলে যতটা পারি আমরা জীবনটাকে সহজভাবে দিতে হবে। এই যে বেশি উচ্চাকাঙ্ক্ষা করা, বেশি আপনার স্ট্রেস না, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আর একটা হাইড্রেটেড থাকা, আমরা সবসময় চেষ্টা করব প্রচুর পরিমাণে পানি, সুস্থ খাবার খেতে। তো মোদ্দা কথা, এই সব কিছু যদি আমরা মেনে চলি, তাহলে আমরা একটা ভালো জীবনযাপন করতে পারবো এবং সুস্থ জীবনযাপন করতে পারবো। এবং দেখা গেছে যারা মোটামুটি মেনে চলে তারা ভালো থাকে। ধন্যবাদ। স্যার, রাত জাগার ব্যাপারে কোনো কি পরামর্শ আছে? আজকালকার জেনারেশনের ম্যাক্সিমাম দেখি অনেক রাত জেগে, তারা বলে রাত জেগে পড়ছে বা রাত জেগে কাজ করছে। আসলে এটা আপনি যত সার্কেডিয়ান রিদম বললাম, আমাদের একটা দেহ ঘড়ি আছে, তো ওইটাতে বেস্ট টাইম হলো ঘুমের জন্য আমাদের রাত 10টা থেকে 11টা থেকে ভোর 4টা থেকে 5টা পর্যন্ত। ইট ইজ দি বেস্ট। এগুলোর মধ্যে অনেকগুলো বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার আছে, স্টাডিজ। এটা হচ্ছে বেস্ট, মানে সর্বোচ্চ সময়। তো রাত জায়গাটা আসলে ভালো জিনিস না। আমি আমার কাজটা সকালে শিফট করিনি। আর একটা এখন আমাদের সমস্যা হলো যে ফাস্ট ফুড, প্রচুর ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে, প্রচুর ফ্যাট থাকে, বিশেষ করে অসম্পৃক্ত ফ্যাট, যেটা খারাপ ফ্যাট। আরেকটা হচ্ছে, আচ্ছা মাছের কথা বলি নাই, আবার ফ্যাটও কিন্তু সব ফ্যাট কিন্তু খারাপ না। যেমন আপনার চর্বির মধ্যে ভালো চর্বি, খারাপ চর্বি আছে। যেমন ডিমের কুসুম একটা ভালো চর্বি, মাছের চর্বি একটা ভালো চর্বি। তো এগুলো আমাদেরকে এই চর্বিগুলো বেশি করে নিলে কোনো সেরকম ক্ষতি হয় না। আর যেটা বললাম যে আপনার রাত জেগে যেটা মোবাইলের ব্যাপারটা, এখন দেখা যায় অনেকেই মোবাইলে আসক্ত এবং বেশি ইউজ করে এবং রাতে টিভিটা আসে। আর এখন তো আপনার যেমন ফিফা চলতেছে, অনেকে রাত জেগে দেখবে। ঠিক আছে, একটা সময়ের জন্য এটা ঠিক আছে, তবে এই রাত জায়গাটা এটা আসলে ইয়ার ব্যাপার, মানে আপনার অভ্যাসের ব্যাপার এবং আমার ইচ্ছার ব্যাপার। তো এটা যদি আমি সময় মতো ঘুমাই, সকালে উঠে যাই, একটু কায়িক পরিশ্রম করি, সেটা আমাকে একটা আরও ভালো সুস্থ জীবন দিতে পারবে। ধন্যবাদ। স্যার, আমরা তাহলে প্রতিরোধ করার আসলে অনেক উপায়ই আছে, আমরা মেনে চললেই হয়তো বা আমাদের হৃদরোগের ঝুঁকি এত বেশি হতো না। তো আমাদের দেশে স্যার এখন হৃদরোগের যেরকম একটা ইনসিডেন্স আছে সেই অনুযায়ী, আর যখন একটা রোগী বুকে ব্যথা নিয়ে আসে, এটার সাথে স্যার টাইমিংয়ের কোনো সম্পর্ক আছে কি না? যে বুকে ব্যথা কয়টার সময় হয়েছিল আর আপনাদের কাছে কখন রোগীটা যাচ্ছে? অবশ্যই ব্যাপার আছে। আপনি জেনে থাকবেন যে পৃথিবীতে এখন মৃত্যুর একমাত্র কারণ হলো কার্ডিওভাস্কুলার ডিজিজেস, 1 নম্বর কারণ। তো এটা যখন তার হার্ট অ্যাটাকটা হচ্ছে, সে কত তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে পারছে সেটা অবশ্যই একটা ব্যাপার। কারণ এখানে মিনিটস মিনস মাসেলস, যত দেরি হবে তত মাসেল ডিস্ট্রয় হবে। যত তাড়াতাড়ি আমি চিকিৎসাটা করতে পারবো তত তাড়াতাড়ি ভালো। তবে আমরা ঘরোয়া কিছু চিকিৎসা আছে। যদি আমি মনে করি যেটা আমার হার্ট অ্যাটাকের ব্যথা, যদি কারো কাছে ইকোস্প্রিন থাকে, সেটা 4টা যদি সে একসাথে খেয়ে ফেলতে পারে, এটাও কিন্তু অনেকগুলো ডেথ প্রিভেন্ট করে। তো আমি যত তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে পারবো তত ভালো। এখন আরও উন্নত চিকিৎসা, আপনি যদি 12 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছাতে পারেন এবং সাথে সাথে যদি আপনাকে রিং পরাই দিতে পারে, আপনার এটার প্রগনোসিস বা এটার ক্ষতি হওয়ার সম্ভাবনা পরবর্তীতে অনেক কমে যায়। এবং যে শুধু রিং পরানো না, রিং পরানো তো ব্যয়বহুল বা সব জায়গায় নেই। অন্য যে চিকিৎসাগুলো, রক্ত তরল করার আরও কিছু আমরা ইনজেকশন দিই, যেগুলোতে তার সেখানে যে রক্ত জমাট বাঁধে সেটা ছুটে যায়, এগুলো সব যদি আমরা যত তাড়াতাড়ি করতে পারবো তত আমরা মাসেল সেভ করতে পারবো। যত মাসেল সেভ হবে তত আমাদের পরবর্তী হার্ট অ্যাটাকের পরবর্তী জটিলতা ভালো আসবে এবং সার্ভাইভাল রেটটাও অনেক বেশি ভালো আসবে। ধন্যবাদ। আর স্যার, যেটা আপনি বললেন যে বুকে ব্যথার সাথে কত তাড়াতাড়ি আপনাদের কাছে যাচ্ছে, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্যার ঘরে ওই অ্যান্টি আলসারেন্ট বা অ্যাসিড হলে যে ওষুধ খায় সেই ওষুধটা মজুদ থাকে এবং সবার আগে সেই ওষুধটা খেয়ে ফেলে। সেটি খেয়ে বেশিরভাগ রোগীরই এরকম একটা ধারণা থাকে যে দেখি না ভালো হয় কি না। এটা কতটুকুন যুক্তিযুক্ত? আসলে কি অ্যাসিডিটি এতটাই বেশি হার্ট অ্যাটাকের উপরে হ্যাম্পার করে যে হার্ট অ্যাটাককে মোল্ড করে ফেললো? এটা আসলে ইনফ্লুয়েমার সাথে বেশি এটা ওভারল্যাপ করে, যা আমাদের যে ইপিগ্যাস্ট্রিক বার্নিং যেটা, এটা ইনফ্লুয়েমাতে বেশি হয়। তো আরও অন্য অ্যামাইতে হতে পারে, তবে দেখা যাচ্ছে যে এই যে আমাদের বুক জ্বালা পোড়া, সেটা কিন্তু যেমন গ্যাস্ট্রিকের বা আমি একটা বললাম যে
জার্ডের একটা লক্ষণ, আবার এটা কিন্তু হার্ট অ্যাটাকেরও একটা লক্ষণ। তো দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। তবে সন্দেহ হলে আপনাকে অবশ্যই দ্রুত একটা ইসিজি করায় নেওয়া, একটা হৃদরোগ দেখানো, এটা একে কখনোই মানে অপেক্ষা করা ঠিক হবে না। আপনারা জানেন যে ওই যে নোয়াখালীতে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছিল, খুব সে ওই ওই ঘটনাটা আপনি যেটা বলছেন সেটাই। সে কিন্তু প্রায় 1-1.5 দিন পরে আসছিল এবং তার ধারণা ছিল যে এটা আমার গ্যাস্ট্রিকের ব্যথা, কিন্তু এটা ছিল আসলে একটা হার্ট অ্যাটাকের ব্যথা। কিন্তু অনেক দেরি করাতে রুগীটা খারাপ অবস্থায় আসছে। তো আমরা যখনই আমরা এরকম আমাদের হঠাৎ করে পেট জ্বলতেছে, বিশেষ করে যাদের রিস্ক ফ্যাক্টর আছে, একটা হাইপারটেনসিভ, যার একটা উচ্চ রক্তচাপ আছে, যার ডায়াবেটিস, স্থূল ব্যক্তি, হ্যাঁ স্থূল ব্যক্তি, যেমন স্থূলতা কিন্তু একটা রোগ, আপনি জানেন এটা একটা রোগ, ইট ইজ এ ডিজিজ। এবং এটা স্থূলতার কারণে কিন্তু বাকি সব কিছুই, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রেশার, সব কিছু হয় এবং তাদের হৃদরোগের ঝুঁকিও বেশি। তা এই ধরনের যাদের রিস্ক ফ্যাক্টর আছে, একটা 50 ইয়ার মেল, তার হঠাৎ করে তার এখানে পেটের উপরিভাগে জ্বলতেছে, তখন তাকে অবশ্যই একটা ইসিজি করায় নিতে হবে এবং এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। শুধু আমি ওই যে গ্যাস্ট্রিকের সিরাপ খেলাম আর ওই যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলাম আর ঘরে বসে থাকলাম, এটা অনেক সময় আপনাকে মৃত্যুই ডেকে আনবে। স্যার ইদানিং অনেক দেখতে পাচ্ছি যে অনেক ইয়াং মেল, 22 বছর, 23 বছর, 24 বছর, সাডেন বুকে ব্যথা হচ্ছে এবং কয়েক ঘন্টার মধ্যেই অনেক খারাপ হয়ে যাচ্ছেন বা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। বাট হিস্ট্রি নেওয়া গেলে তখন দেখা যায় যে ওনার অ্যাটেন্ডেন্ট বা গার্জিয়ান যারা আছেন তারা বলেন যে না, ও তো কোনো স্মোকিং করতো না, ও তো রাত জাগতো না। তাহলে এটা কতটুকুন স্যার যুক্তিযুক্ত? মানে হার্ট অ্যাটাকের সাথে একজন ইয়াং এনার্জেটিক মেল 23-24 বছরের সাডেনলি কি এরকম হার্ট অ্যাটাক হতে যেটা পারে? আপনার যেটা হঠাৎ আমরা সাডেন কার্ডিয়াক ডেথ বলি, জি স্যার। এটার মানে যে কোনো হঠাৎ মারা যাওয়ার মানে আপনার ধরে নিতে পারেন যে 99% এটা হার্টের কারণ। তো হঠাৎ করে যেটা মারা যায় সেটার মেইন কারণ হলো যে হৃদস্পন্দনের অনিয়মতা, বা এটা হঠাৎ করে যদি কোনো অ্যারিথমিয়া হয়। এটা কিছু চ্যানেলোপ্যাথি আছে, একটা হলো ব্রুগাডা সিনড্রোম, এটা দেখবেন যে কিছু আছে ঘুমের মধ্যে পড়ে, কিছু হলো যেমন ব্রুগাডাটা কাজ করার সময় মরে। যেমন আপনি একটা দেখছিলেন যে ফিফার সময় বা যে কোনো একটা ফুটবল খেলার সময় একজন খেলোয়াড় হঠাৎ করে মরে গেছিল। তো এগুলা হঠাৎ করে যেটা মরে সেটা ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার হৃদস্পন্দনের অনিয়মিত। আবার হার্ট অ্যাটাক করে হঠাৎ করে মরতে পারে। আর যেগুলো আপনার অল্প বয়সে আমায় হয়, এগুলো খুব খারাপ, এগুলো খুব খারাপ। এর ভিতরে অনেক সময় জেনেটিক্যাল কোনো কারণ থাকে। অনেকে জানেন যে জেনেটিক্যালি চর্বির মাত্রা অনেক বেশি হয়, জেনেটিক্যালি তার চর্বি জমার প্রবণতা অনেক বেশি থাকে। তাদের দেখবেন যে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে। তার দেখা যাচ্ছে যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে বাবা মা, ভাই বোন, চাচাতো ভাই বোন বা সেকেন্ড ডিগ্রির মধ্যে কেউ দেখা যায় অল্প বয়সে হঠাৎ করে মারা গেছে। এরকম যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, পারিবারিক ইতিহাস থাকে, তাকে অবশ্যই সাবধান বা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যেমন যাদের এই ধরনের সমস্যা থাকে তাদের শুধু আপনার ওই যে লাইফস্টাইল মডিফিকেশান দিয়ে কিন্তু হবে না, তাকে স্পেসিফিক যে কারণটা আছে সেটার, যেমন অনেকে দেখা যায় উচ্চমাত্রা, যেমন আমি গতকালই একটা পেয়েছি যে আপনার ট্রাইগ্লিসারাইড 1196, এরকম 1200, 1400, 1500 আমি দেখেছি। তো তাকে ওইটার সাথে সাথে চিকিৎসা করতে হবে, ঠিক আছে। তাও এলডিএলও দেখেছি অনেক বেশি। এটা তাদের পারিবারিক ব্যাপার। এত বেশি যখন বেশি পাবেন এটা বুঝবেন যে এটা খাবার কারণে হয় না তার। তো তাদের এরকম কিছু, এরকম হ্যাঁ এটা তার একটা পারে। এটা পারিবারিক কারণে হচ্ছে, বা তার একটা এটা তার আমরা যেটা বলি যে তার জন্মগতভাবে বা ইয়ে থেকে আসতেছে, তো সেটাকে চিকিৎসা করতে হবে। সেটা শুধু লাইফস্টাইল মডিফিকেশান দিয়ে হবে না। স্যার টেস্টের কথায় যখন আসলেন, তাহলে টেস্ট নিয়ে আমাদেরকে একটু ধারণা দিন যে আমরা একদম সুস্থ একজন মানুষও যদি চেক আপ করাতে চান, তাহলে কত বছর বয়সের কোনো একজন সুস্থ মানুষ উনি কতদিন বা কত মাস বা কত বছরে একবার করে একটু চেক আপ করবেন? হ্যাঁ, আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করি তখন কথা ছিল যারা 40-এর পর থাকবে তাদেরকে অবশ্যই কিছু সংখ্যা জানতে হবে। এক হচ্ছে আপনার ব্লাড গ্লুকোজের পরিমাণ আপনার জানতে হবে, আপনার চর্বির মধ্যে বিশেষ করে এলডিএলের পরিমাণ আপনার জানতে হবে, আপনার ব্লাড প্রেশার কত আপনাকে জানতে হবে। তো এই তিনটা জিনিস কিন্তু মাস্ট আপনাকে জানতে হবে। আরেক কিছু আছে আমাদের অ্যানথ্রোপোমেট্রিক বলি আমরা, প্যারামিটার, যেটা হচ্ছে যে আপনার কোমরের মাপ কত, আপনার বিএমআই কত, এগুলো আপনাদের এগুলো হচ্ছে যে ঠিক টেস্টের মধ্যে পড়ে না, এই জিনিসগুলো আপনার জানতে হবে। আর টেস্টের মধ্যে হচ্ছে যে আপনার সুগারের পরিমাণ কেমন, চর্বির পরিমাণ কেমন, এই কয়েকটা জিনিস আপনাকে জানতেই হবে। এটা জেনে রাখা ভালো। এবং সবসময় মনে রাখতে হবে যে এলডিএল যদি কোনো রিস্ক ফ্যাক্টরও নাও থাকে তাও আমার 130-এর নিচে রাখতে হবে। আমাদের যেটা
লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বলি, সবচেয়ে বেশি অ্যাথেরোস্ক্লেরোসিসের সাথে এটাই জড়িত। আরেকটা হলো যে আমাদের এই যে রক্তে সুগারের মাত্রা, সেটাও আমাদের জানতে হবে, এবং খালি পেটে কত, খাওয়ার 2 ঘন্টা পরে কত, এগুলো আমাদের, এটাকে বলে নো ইউর নাম্বারস। এটা কিন্তু জাতিসংঘ থেকে একটা নির্দেশনা আছে। আগে বলতো 40-এর, রিসেন্টলি এটা কিছু কিছু জায়গায় বলতেছে 30-এর পরে, 30-এর পরে জানার জন্য। তো এখন বলে যে 30-এর পরে এগুলো আমাদের পরীক্ষা একবার হলো পরীক্ষা করে নেওয়া ভালো। এবং আপনি জানলে অবাক হবেন যে আমেরিকাতে সবাইকে আপনাকে মানে পেডিয়াট্রিক এজে কিন্তু একটা ইসিজি করে রাখতে হয়, অ্যাজ এ বেসলাইন ইসিজি করতে হয়, ইট ইজ এ মাস্ট। সবাইকে এটা করতে হয়, এবং ওদের এখন কিন্তু স্ক্রিনিং করে ওরা এলডিএল দেখে সবাই। এটা কিন্তু আসলে খুব বড় কোনো টেস্ট নয়, না, না। ইজিলি কিন্তু আমাদের দেশে এটা সহজে। পসিবল। এখন তো গ্রামে গঞ্জে হচ্ছে, হ্যাঁ, একটা ইসিজি করে এখন ফেলা ইউনিয়ন খুব লেভেলে আপনার ইসিজি মেশিন আছে, কঠিন কিছু না। কঠিন কিছু না। আর স্যার, যারা বুক ব্যথা নিয়ে আসছেন তাদেরকে আপনারা বেসলাইন রক্তের কোনো টেস্ট বা এরকম কোনো কিছু হ্যাঁ, suggest অবশ্যই। করেন? যারা বুকে ব্যথা নিয়ে আসছে আমরা 2টা পরীক্ষা অবশ্যই করি, একটা ইসিজি করি, একটা সিরাম ট্রোপোনিন আই করি। তো ট্রোপোনিন আইটা হচ্ছে যে আসলে আমাদের যখন হার্ট মাসেল ড্যামেজ হয়, সে রক্তে কিছু এনজাইম ছাড়ে, যেটা হলো ট্রোপোনিন আই। তো হার্টের মাসেল কতটুকু ড্যামেজ হয়েছে, আসলে ড্যামেজ হচ্ছে কিনা, সেটা ট্রোপোনিন আই, এবং এটা খুব দ্রুত। এখন যেটা আমাদের হাই সেন্সিটিভ আছে, উইদিন 3 আওয়ার্স, 3 ঘন্টার মধ্যে এটা বোঝা যায়। তো মানে সিমটম শুরু যখন থেকে তার বুকে ব্যথা শুরু হয়েছে, তার 3 ঘন্টার মধ্যে কিন্তু এটা বেড়ে যায়। তাহলে আমরা খুব দ্রুত কিন্তু তার এটা আসলে হার্ট অ্যাটাক কিনা, বা বলেছি আমি বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক নয়, অনেক কারণে বুকে ব্যথা হয়। তো আমাদের এটা কিন্তু তার সাথে একটা ইসিজি এবং সিরাম ট্রোপোনিন আই করে আমি অলমোস্ট 95% ডায়াগনোসিস করে ফেলতে পারবো যে এটা আসলেই বুকে ব্যথাটা হার্ট অ্যাটাকের জন্য হয়েছে কিনা। আর স্যার, সেই ক্ষেত্রে আপনাদের মানে ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টটা কিভাবে শুরু করেন, এটা যদি একটা ধারণা দিতেন। আচ্ছা, তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম হচ্ছে আমাদের বুকে ব্যথা কমানো। সেক্ষেত্রে আমরা একটা তাকে ওই যে বললাম আমরা নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট দিয়ে স্প্রে দিই। এরপর আমরা রক্ত তরল করার ওষুধ, যেটা প্রথমে আমরা বলি যে অ্যান্টিপ্লেটলেট, সেটা আমরা ওই যেটা ইকোস্প্রিন এবং ক্লোপিড রেগুলাসে আমরা তাকে একটা লোডিং ডোজে খাওয়াই দিই। তারপর তার একটা মেনটেনেন্স ডোজ প্রতিদিন আমরা তাকে দিই। তার সাথে আমরা যদি তার অন্য কোনো সমস্যা না থাকে, তাকে আমরা বিটা ব্লকার বলে একটা ওষুধ আছে সেটা দিই। আর আমরা তাকে খুব হাই ডোজে চর্বি কমানোর ওষুধ দিই। চর্বি কমানোর ওষুধটার সাথে সাথে আমরা চর্বি কমানোর জন্য দিই না, আমাদের শরীরে কিন্তু সবসময় একটা প্রদাহ চলতেছে, এটাকে আমরা বা ইংরেজিতে ইনফ্লামেশন বা বাংলায় প্রদাহ বলি। তো এই প্রদাহ কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস একটা বড় নিয়ামক। যত আমার শরীরে প্রদাহ কম হবে তত আমার অ্যাথেরোস্ক্লেরোসিস কম হবে, যত প্রদাহ বেশি হবে তত অ্যাথেরোস্ক্লেরোসিস বেশি হবে। তাহলে আমরা হাই ডোজে এই যে অ্যাট্রোভাস্টাটিন বা রোসুভাস্টাটিন দিই, সেটার কারণ হলো এই প্রদাহটাকে কমায় নিয়ে আসা, তার প্লাগটাকে ঠিক রাখা। আর এরপরে আমরা যেটা দিই, এই যে রক্ত জমাট যাতে বাড়তে না পারে, এটাকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট বলি। সেখানে আমরা কিছু নাভির চারিদিকে ইঞ্জেকশন দিই। আবার এমআইয়ের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন আমরা কিছু বলি যে এসটি এলিভেটেড এমআই, যেগুলো একদম কমপ্লিট ব্লক হয়ে গেছে, তখন সাথে সাথে আমরা তাকে রক্ত তরল একদম ওটা ভেঙে ফেলার জন্য এক ধরনের কিছু ইঞ্জেকশন আছে, সেগুলো দিই, যেটা স্ট্রেপ্টোকাইনেস বা টেনিকটিপ্লেস বলা হয়। আর এইটা যেটা হঠাৎ করে বন্ধ হয়ে এসটি এলিভেটেড এমআই, যেটা মানে ইসিজিতে স্পেসিফিক কিছু চেঞ্জ আছে, এইসব রোগীকে যদি সাথে সাথে আপনি রিং পরাই দিতে পারেন, এটা হলো সবচেয়ে উন্নত চিকিৎসা। কারণ যাদের হার্ট অ্যাটাক হয় তাদের কিন্তু বিশেষ করে এসটি এলিভেটেড এমআই, এদের একটা বিশাল পোর্শন কিন্তু আলটিমেটলি হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করে। এবং যাদেরকে সাথে সাথে আপনি রিং পরাই দিতে পারবেন বা সাথে সাথে তার ওই ব্লকটা খুলে দিতে পারবেন ইঞ্জেকশন দিয়ে, তার এই হার্ট ফেলিউর হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক কমে যায়। এবং একবার কিন্তু যদি হার্ট ফেলিউর হয়ে যায় বা হৃদযন্ত্রের অকার্যকারিতা শুরু হয়, তাহলে কিন্তু তার এটা কিন্তু কামব্যাক করানো অনেক করা, এবং তার প্রগনোসিসও খুব খারাপ। আপনি জেনে অবাক হবেন যে হার্ট ফেলিউর রোগীদের মানে এখন কমে গেছে, অনেক চিকিৎসা আধুনিক আসছে, 5 ইয়ার্স মর্টালিটি ছিল অলমোস্ট 50%, এবং এটা অনেক ক্যান্সারের চেয়েও কিন্তু বেশি ভয়াবহ। তো এখন অবশ্য অনেক উন্নত চিকিৎসা আসছে, সেটার কারণে কিছু কমছে, তাও কিন্তু কম মানে চিকিৎসা ম্যানেজ করা, সব লাইফস্টাইল মেনে চলা কিন্তু অনেক সময় সম্ভব হয় না সব রোগীর পক্ষে। সেক্ষেত্রে এটার জটিলতা বা মৃত্যু অনেক বেশি। তো আমরা যদি এসব উন্নত চিকিৎসা শুরুতেই নিতে পারি এবং সঠিকভাবে চিকিৎসা করতে পারি, আমাদের এই জটিলতাগুলো অনেক কম হয় এবং হার্ট অ্যাটাকের রোগীগুলো মোটামুটি অনেক ভালো থাকে। ধন্যবাদ স্যার। অনেক সময় দেখা যায় যে রিং পরানো রোগী মানে হয়তো নিজেই বলছেন যে আমার তো 5 বছর আগে 6 বছর আগে রিং পরিয়েছি, আবারও বুকে ব্যথা হচ্ছে,
সেই ক্ষেত্রে এই রোগী কি করবেন ওনার জন্য পরামর্শ? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করছেন। এটা একটা অনেকের ধারণা আছে রিং পরালাম মানে আমি জি জি একদম হ্যাঁ। মুক্ত। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। রিং পরানো মানে আমি যেখানে যে ব্লকটা ছিল আমি ওই জায়গায় একটা রিং পরাই দিছি, কিন্তু আমি টোটাল যে কারণে আমার রক্ত জমাট বাড়তেছে বা যে কারণে আমার অ্যাথোস্ক্লেরোটিক প্রসেস, আমার রক্তনালীতে চর্বি জমতেছে, সেটার পুরা জিনিসটা যদি আমি বন্ধ না করি, আমার আবার ওই রিংয়ের উপরে অ্যাথোস্ক্লেরোসিস বা আমার চর্বি জমবে, রক্তনালীতেও চর্বি জমবে। তাহলে রিং পরানো মানে আমার শেষ চিকিৎসা নয়। এটা একটা ফলস সিকিউরিটি ডেভেলপ করে। এটা আমি কিন্তু রুগীদেরকে বলে দিই। আমি রিং পরানোর পর বলে দিই যে, আমি সবাইকে ইনভেরিয়েবলি বলে দিই যে দেখেন আপনি এই জায়গাটা আমরা এখন ঠিক করে দিছি, এখন এখানে রক্তনালী স্বাভাবিক হচ্ছে, বাকিটা কিন্তু আপনার উপরে। এগুলো সব আপনি মেনে চলবেন, ওষুধগুলো ঠিক মতো খাবেন, তাহলে আপনার এখানে আর চর্বি জমবে না। কিন্তু যদি আপনি এগুলো যদি মেনে না চলেন, যেগুলো বললাম যে ওই যে জীবন পদ্ধতি, ওষুধ, ঝুঁকিগুলো যদি পরিহার না আর করা আপনার হয়, যেটা ওই যে সেক্ষেত্রে- সংখ্যা বললাম যে প্রেশার, ডায়াবেটিস, চর্বি, এগুলো যদি সব নিয়ন্ত্রণ রাখেন, এই রিংয়ের উপরে আবার চর্বি জমবে, অন্য জায়গায়ও চর্বি জমবে। কারণ রিং পরানো মানে যে আপনি মুক্ত হয়ে গেলেন সব কিছু থেকে, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আর স্যার একবার হার্ট অ্যাটাক হলে কি নেক্সট টাইম হওয়ার আরো চান্সেস থাকে? হ্যাঁ, যাদের একবার হার্ট অ্যাটাক থাকে তাদের বারবার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে। হ্যাঁ, তো যাদের একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদেরকে ওষুধগুলো ওষুধগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠিক মতো মেনটেন করতে হবে। যেগুলো বললাম জীবনযাপন পদ্ধতিটা ঠিক করতে হবে। আর ফলো আপ মানে যাদেরকে সবসময় একটা ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে। তাহলে দর্শক মণ্ডলী, হার্ট অ্যাটাক 1 মিনিটও দেরি করা যাবে না। যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। আপনার বুকে ব্যথা, আপনি একটি অ্যাসিডিটির ওষুধ খেয়ে যদি ভালো ফিল করেন, তারপরও সেটিকে গুরুত্বের সহিত বিবেচনা করুন। হার্ট অ্যাটাকের রোগীদের অনেক ধরনের চিকিৎসা আছে। স্যার বললেন যে যত দ্রুততম সময়ে ওনাদের কাছে অথবা হাসপাতালে আপনি যোগাযোগ করবেন, তত দ্রুত আপনার ভালো হওয়ার সুযোগ থাকে। আরেকটি ব্যাপার হলো রিং পরানো, যেটি নিয়ে অনেক রোগীর মনেই খুব একটা সংশয় থাকে যে আমি রিং পরিয়েছি তাহলে আমি একদম সুস্থ, তাহলে আমি আবার আগের সেই স্যার যেটা বললেন যে ইনএডুকেট লাইফস্টাইল, এটা যদি আবার আগের মতন চালু থাকে তাহলে তার আবারও হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। তাই একবার হার্ট অ্যাটাক হলে নিজের হার্টের আরও বেশি করে যত্ন নিন। চলুন আমরা এখন জেনে আসি রিং পরানো ছাড়া আর কি ধরনের চিকিৎসা স্যাররা দিয়ে থাকেন। হ্যাঁ, রিং পরানোটা বললাম যে আমরা একটা বিশেষ ধরনের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা রিংটা পরাই। তো সেখানে আরও যে ধরনের চিকিৎসা আছে সেটা হচ্ছে যে আপনাকে যে কিছু আমরা ওষুধ আছে, স্ট্রেপ্টোকাইনেস বা আমরা টেনিকটিপ্লেস বলি, যেটা দিলে আপনার যে রক্তটা ওখানে জমাট বেটে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ওটা ছুটে যায়। তো সেটা তো গেলে একটা, তার সাথে আমরা ওই যে অন্য আগেও যে ওষুধগুলো বলেছিলাম সেগুলো সব দিতে হবে। আর যদি আমরা এখন তো আমাদের যে রিং পরানোটা কিন্তু একটা অত সহজ ব্যাপার না, রিংয়ের একটা দাম আছে। আপনি সরকারিভাবে করলে একটা খরচটা অনেক কম, কিন্তু সরকারি যেমন আমাদের পুরো চিটাং ডিভিশনের জন্য কিন্তু শুধু 2টা ক্যাথ ল্যাব, আগে একটা ছিল, কিছুদিন আগে আরেকটা যুক্ত হয়েছে। ইট ইজ অলরেডি ওভারলোডেড, অনেক রুগী, আমরা সবগুলোকে সামাল দিতে পারি না। তাই বাইরে কিন্তু রিং পরানো অনেক কস্টলি। আপনি একটা রিং পরাইতে গেলে অ্যারাউন্ড 1,90,000-2 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। তো এটা সবার পক্ষে আসলে এটাকে অ্যাফোর্ড করা বা এই টাকার যোগান দেওয়া কিন্তু সমস্যা হয় না। তাহলে আমাদের ম্যাক্সিমাম রুগী কিন্তু আমরা রিং পরাতে পারি না। তো সেক্ষেত্রে আমাদেরকে বেশি ওষুধ যেগুলো আছে সেগুলোকে করতে হবে। আর যেটা হলো যে সবচেয়ে জরুরি, যেটা হলো যে আমাদেরকে যেটা লাইফস্টাইল বা আমাদের জীবন ধারণের পদ্ধতি এগুলো মেনে চলা। আরেকটা হলো যে বিশ্রামের ব্যাপারটা। আমাদের দেখা যাচ্ছে যে আমরা একটা হার্ট অ্যাটাকের পর 4 থেকে 6 সপ্তাহ বিশ্রাম দিই, অনেকে কিন্তু এই বিশ্রামটা নেয় না। আপনি যারা জানেন যে আমাদের যে কোনো যে ন্যাক্রোসিস, যেটা ইস্কেমিক জনিত বা রক্তনালী বন্ধ হয়ে যখন আমাদের কোনো অংশ নষ্ট হয়ে যায়, এটাকে আমরা ন্যাক্রোসিস বলি, সেটা টোটাল হিল হতে আমাদের 6 সপ্তাহ সময় লাগে। তো আমরা যদি এই সময়টাতে যদি কাজকর্ম করি, কিন্তু আমার হার্টটাকে কিন্তু অতিরিক্ত কাজ করতে হচ্ছে, তখন কিন্তু আমার এই হিলিং প্রসেসটা সঠিক হচ্ছে না। তাহলে আমাদেরকে যখন হার্ট অ্যাটাক হচ্ছে, আমি রুগীদেরকে বলে দিই, দেখেন আপনার একটা ক্ষত হয়েছে, এই ক্ষতটা শুকাতে সময় লাগবে। আপনি ক্ষতটাকে যত বিশ্রাম দিবেন সে ভালোভাবে শুকাবে, আর ক্ষতটাকে যদি আপনি বিশ্রাম না দেন সে কিন্তু ভালোভাবে শুকাবে না। ঠিক যেভাবে প্লাস্টার করা অঙ্গ নাড়ানো যায় না, বিশ্রামে থাকতে হয়, তো হার্টকে ওভাবে ধরে নিতে হবে যে আমার বিশ্রামটাও এটা আমার চিকিৎসারই একটা অংশ। তো
তো 6 সপ্তাহ বা 4 সপ্তাহ হার্টের অ্যাটাক অনুযায়ী আমরা যেটা করি তাকে বিশ্রাম করতে বলি, সেগুলো তাকে মেনে চলতে হবে। এবং এগুলো যারা সবাই সব কিছু গুরুত্বের সাথে নেয়, রিং না পড়ায় কিন্তু অনেক রোগী অনেক ভালো আছে যদি সব কিছু সে গুরুত্বের সাথে নেয়। এই যে পরামর্শগুলো কীভাবে চলতে হবে, ওষুধ, আরেকটা হলো যে আমাদের রোগীরা আসলে ওষুধের তো একটা দাম আছে, এবং হার্টের ওষুধগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু দাম একটু বেশি। তো যে কারণে দেখা যায় অনেকেই কিন্তু ওষুধ বন্ধ করে দেয়। ওষুধ ভালো আছি তাহলে হ্যাঁ, ওষুধ একটু ভালো লাগছে, 2 মাস ওষুধ খেলে দেখা যায় কি আমার তো কোনো বুকে ব্যথা নাই, হাঁটতে পারতেছি দিব্যি, কোনো সমস্যা হচ্ছে না, করে কি যে অনেকগুলো ওষুধই বন্ধ করে দেয়। এবং দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় ওষুধটা বন্ধ করে অনেক সময় অপ্রয়োজনীয় ওষুধটা চলতেছে। আমি এটাই বেশি দেখি যে একদম যেটা দরকারি ওষুধ সেটা না খেয়ে যেগুলো একটু অপ্রয়োজনীয় ওষুধ সেগুলো বেশি খাচ্ছে। তো এটা কিন্তু করা যাবে না। ওষুধ বন্ধ যারা করে তারাই কিন্তু একটা সময় বিপদে করে। আবার এই যে কুঅভ্যাস বললাম, এটা ত্যাগ করা কিন্তু অনেক কঠিন। তো অনেকেই দেখা যায় যে এই যে আবার ধূমপান শুরু করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু মেনে চলতে হবে। আর আমাদের লাইফ তো এখন স্ট্রেসফুল, স্ট্রেসও কিন্তু কমাতে পারে না, বিভিন্ন ঝামেলা থাকে। তো এই জিনিসগুলো যদি সব কিছু যদি আসলে মেনে চলা, যত সব একদম 100% তো কোনো কিছু সম্ভব না, যতটুক পারে সে ততটুক যদি মেনে চলে, এই যে ওষুধ যদি ঠিক মতো খায়, তার জীবনযাপন পদ্ধতি বা অন্যান্য খাবার ব্যাপারটা, ঘুমের ব্যাপারটা, সব কিছু যদি সে মনে চলে, ইনশাল্লাহ রোগীরা খুব ভালো থাকে। ধন্যবাদ স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ শুনলাম হৃদরোগের বিভিন্ন রকমের ঝুঁকি এবং তার প্রতিকার এবং প্রতিরোধ। আমরা বুঝতে পারলাম প্রতিরোধই উত্তম, এবং হৃদরোগের ক্ষেত্রে 1 মিনিটও দেরি করা শোচনীয় হয়ে যেতে পারে। আজকে এখানেই রাখি, আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত নিজের হার্টের যত্ন রাখুন, নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন।